এটি সামুদ্রিক জীববৈচিত্র্য মাথায় রাখবেন। আবার কাহিনী সেম, এটা কখন দেখবেন যখন আপনার সেকশন 3টা শেষ হবে। এটা একটু ফাস্ট বুঝাই দিব, যাদের বিরক্ত লাগতেছে একটু ফাস্ট বুঝাই দিব। দেখেন যখনই সেকশন 3টা শেষ হবে আপনাকে 30 সেকেন্ড দিবে, সেই 30 সেকেন্ডে আপনার এটা দেখতে হবে, পরে আবার 20 সেকেন্ডের মতো দিতে পারে, তখন এটা আবার দেখতে হবে। বুঝতে পারছেন? অনেকে দেখা স্টার্ট করে দিয়েছেন। আচ্ছা দেখেন ওশেন বায়োডাইভার্সিটি, হ্যাঁ এটা একটু হার্ড আছে, আগে থেকে বলতেছি এটা একটু কঠিন হবে। দেখেন প্রথম কাহিনী হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। হটস্পট নিয়ে কিছু কথা বলবে। এরিয়াস কন্টেনিং মেনি ডিফারেন্ট স্পিসিস, মানে হচ্ছে মেনি ডিফারেন্ট স্পিসিস নিয়ে কথা বলবে, বিভিন্ন ধরনের স্পিসিস থাকে বা প্রজাতি থাকে। 31 প্রথম কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস ফর গ্যাপ। বুঝতে পারছেন? এই বায়োডাইভার্সিটি হটস্পটটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস। টার্গেট লোকেট করার জন্য ইম্পর্টেন্ট। টার্গেটটা কিসের জন্য লোকেট করবে? বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা দিয়ে টার্গেট লোকেট করা যায়। টার্গেট লোকেট করবে কিসের জন্য, সেইটা হচ্ছে কোয়েশ্চেন। আপনি দেখবেন অনেক কিছু সেকশন 4 অনেক কিছু বাংলা মিনিং বুঝতে কষ্ট হয়ে যাবে, আসলে বুঝাইছে কি। তখন হচ্ছে আপনার ওই যে টোন দিয়ে খেলতে হবে, যে কোন টোনটা ডিফারেন্ট বলছে সেটাই থাকে মনে অ্যান্সার। সো প্লে করতেছি, দেখেন। I've been looking at ocean biodiversity, that's the diversity of species that live in the world's oceans. About 20 years ago, biologists developed the idea of what they called biodiversity hotspots. These are the areas which have the greatest mixture of species. So, one example is Madagascar. These hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation. Biologists can identify key areas আর টার্গেটটা সেম। key areas আর টার্গেটটা সেম। বুঝতে পারছেন? এটা ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস, মানে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ কি এরিয়াসটা বের করা যায়। আসলে এটা বের করে কি দেখবে? কনজারভেশন। বুঝতে পারছেন? 31টা আবার প্লে করছে, এটা একটু কঠিন আছে, বাকিগুলো অনেকটু ইজি, কারণ বাকিগুলোতে শাল দেয়া আছে, তো এটাতে ইজিলি হারাবেন না। জাস্ট 31টা ফোকাস করেন আবার। So, one example is Madagascar. These hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation. দেখছেন এই যে কি এরিয়াসটা করে আসলে কিসের উপর ফোকাস করবে? কনজারভেশন, যেটাকে এখানে ফর বলছে। প্রথমটা অনেক হার্ড করছে, কিন্তু বাকিগুলো দেখতেছি ইজি আছে। কেন ইজি? দেখেন এখানে বরিস ওয়ার্মও বলা আছে, 2005ও বলা আছে, মানে হচ্ছে এই 32 এর অ্যান্সারটা বরিস ওয়ার্ম আর হচ্ছে 2005 এর পরে আসবে। বরিস ওয়ার্ম একটা নাম, এটার প্যারাফ্রেজ করবে না। বুঝতে পারছেন? 2005 একটা নাম্বার, এটা কিন্তু কিওয়ার্ড, এটার প্যারাফ্রেজও করবে না। ক্লিয়ার? এরপর দেখেন আইডেন্টিফাইড হটস্পটস ফর লার্জ ওশেন প্রেডেটরস। প্রেডেটরস মানে কি? প্রেডেটর মানে হচ্ছে শিকারী। ওশেন প্রেডেটরস মানে হচ্ছে সামুদ্রিক শিকারী। সামুদ্রে একটা প্রাণীর নাম বলতে যেটা শিকার করে, লেখাই আছে শার্ক। বুঝতে পারছেন? সো ওশেন প্রেডেটর বলবে, এটাকে সিনোনিম করবে না। শার্কসের সিনোনিম কি? শার্ক। এটা তো কি সিনোনিম করবে না, কারণ এটার নাম। সো বরিস ওয়ার্ম আসবে, 2005 আসবে, প্রেডেটর আসবে, শার্কস আসবে, মানে হচ্ছে 32টা আসতেছে। বুঝতে পারছেন? এই কিওয়ার্ডগুলো নিলে আর হচ্ছে সহজে হারাবেন না। এরপর ফাউন্ডেড ওশেন হটস্পটস, ওকে, ওয়ার নট অলওয়েজ রিচ ইন গ্যাপ। এই ওশেন হটস্পটগুলা সবসময় হচ্ছে একটা জায়গা দিয়ে রিচ ছিল না। বুঝতে পারছেন? রিচ মানে স্বাবলম্বী ছিল না একটা জায়গা থেকে। বুঝতে পারছেন? কোন জায়গায় সেটা বের করতে হবে। প্লে করতেছি, শুনেন। আবার বলতেছি, বরিস ওয়ার্ম বলবে, 2005 বলবে, প্রেডেটরস, শার্কস এগুলো বলার পরে হচ্ছে কোন একটা জায়গায় তারা স্বাবলম্বী ছিল না, কোন জায়গাটায়। Biologists can identify hotspots on land fairly easily, but until recently, very little was known about species distribution and diversity in the oceans, and no one even knew if hotspots existed there. Then a Canadian biologist called Boris Worm did some research in 2005 on data on ocean species that he got from the fishing industry. Worm located 5 hotspots for large ocean predators, like sharks, and looked at what they had in common. The main thing he'd expected to find was that they had very high concentrations of food, but to his surprise, that was only রিচটাকে কি বলছিল? রিচটাকে কি বলছিল? হাই। হাইটাকে রিচ বলছিল সিনোনিম করে। হ্যাঁ, আসলে কোথায় তারা রিচ? ফুডে। বুঝতে পারছেন? একেবারে ইজি। কিওয়ার্ড নিয়ে আগাইলে সহজে হচ্ছে সমস্যায় পড়বেন না। আর 10টা হওয়াটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। দেখেন আপনি এখানে অনেক কিছু পেরে যাবেন, এখানে বসা অবস্থায় পেরে যাবেন। 10টা পারা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে।
বুঝতে পারছেন? লিসেনিং আমি আগে বলছি 1 মাস প্র্যাকটিস করলে, 1 মাস যদি 30 দিন টানা প্র্যাকটিস করেন, আপনার 0.5 থেকে 1 ইমপ্রুভ হয়ে যাবে। আপনি যদি বর্তমানে 6.5 থাকে ব্যান্ড স্কোর, জাস্ট 30 ডেজ টানা প্র্যাকটিস করেন, সেটা 7 থেকে 7.5 চলে যাবে। কিন্তু স্টুডেন্টরা 7 থেকে 7.5 চায় না, তারা জাস্ট হচ্ছে সামহাউ 6.5 দিয়ে যেতে চায়। বুঝতে পারছেন? ডিপেন্ড করে আপনি কত স্কোর করবেন, ডিপেন্ড করে আপনি কত প্র্যাকটিস করতেছেন। বুঝতে পারছেন? আমি আগেও বলছিলাম না পারাটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে না প্র্যাকটিস না করাটা। ওকে, দেখেন হ্যাড হায়ার টেম্পারেচার অ্যাট দ্য গ্যাপ। হায়ার টেম্পারেচার, টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। হায়ার মানে বেশি তাপমাত্রা, কোনো একটা জায়গায় বেশি তাপমাত্রা ছিল। কোথায় ছিল শুনে বলবেন। That was only true for 4 of the hotspots. The remaining hotspot was quite badly off in that regard. But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures, even when it was... এটা তো ইজি ছিল। আচ্ছা, আবার প্লে করছি। অ্যানসারটা হচ্ছে সারফেস। সারফেসে হ্যাড হায়ার টেম্পারেচার। আবার প্লে করছি, এটা ইজি ছিল। But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures. বুঝতে পারছেন? সারফেস মানে কি? মানে সমুদ্রের উপরের অংশ, সেইখানে হচ্ছে তাপমাত্রা বেশি থাকে। এটার কমন সেন্স থাকে। আপনি যদি দেখেন সমুদ্রের জীবন হইতেছে নিচে তাপমাত্রা বেশি থাকবে না। যারা সমুদ্রে কখনো গেছেন বা গোসল করছেন, সবসময় উপরে তাপমাত্রা থাকবে। কেন? কারণ রোদ তো উপরে পড়ে। আপনি অনেক জিনিস কমন সেন্স দিয়ে বলে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? যেমন হচ্ছে ট্রু ফলস নট গিভেনে দেখাইছিলাম, যখন ট্রু ফলস নট গিভেন সলভ করছিলাম, ইউনিভার্সাল ট্রুথটা সবসময় ট্রুই হয়, যেটা হচ্ছে সত্য। বুঝতে পারছেন? 34 হ্যাড সাফিসিয়েন্ট গ্যাপ ইন দ্য ওয়াটার। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণ, পানিতে পর্যাপ্ত পরিমাণ ইয়া ছিল। অনেকে এটা সলভ করছেন মেবি। Cool at greater depths. So, this seemed to be a factor in supporting a diverse range of these large predators. However, this wasn't enough on its own, because he also found that the water needed to have enough oxygen in it. So these two factors seemed necessary. আচ্ছা, এইটা প্লে করলাম না। হ্যাঁ, এরপর দেখেন লিসা ব্যালেন্স 2007, আবারও সেম কিওয়ার্ড। লিসা ব্যালেন্সে সিনোনিম করবে না, কারণ নাম 2007, এটা নাম্বার, সিনোনিম করবে না। লিসা ব্যালেন্স বলার পরে দেখেন লুকস ফর হট স্পটস ফর মেরিন। মেরিন মানে কি? মেরিন মানে মেরিন মানে সামুদ্রিক। হ্যাঁ, লিসা ব্যালেন্স কিছু একটা বলবে। লিসা ব্যালেন্স 2007 সালে কি বলছিল? লুক ফর হটস্পট। তার সে হচ্ছে হটস্পট খুঁজছিল। কার জন্য? সামুদ্রিক গ্যাপ, সামুদ্রিক কিছু একটা জন্য খুঁজছিল সে হটস্পট। সামুদ্রিক কি শুনেন? Seemed necessary to support the high metabolic rate of these large fish. A couple of years later, in 2007, a researcher called Lisa Balance, who was working in California, also started looking for ocean hotspots, but not for fish. What she was interested in was marine mammals, things like seals. মেরিন ম্যামলস, আরে ইজি একদম বলে দিচ্ছি। এখন ম্যামলস মানে কি? হ্যাঁ, হয় নাই, ওটা তো উভচর, ওটা হচ্ছে রেপটিলিয়ান, অ্যামফিবিয়া। ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী, যারা হচ্ছে ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়ে বড় হয়, ওদেরকে হচ্ছে স্তন্যপায়ী বলে। সামুদ্রিক, হ্যাঁ, ম্যামলস বানান ইজি আছে, পারলে একজন একটু ট্রাই করেন তো। MAMMALS। যারা এইচএসসি সায়েন্সে পড়ছেন তাদের পারার কথা। এখানে কয়জন এইচএসসি সায়েন্স কমপ্লিট করছেন? ওটা কিন্তু এআই ছিল, ওই যে কিছু পর্ব ছিল না, একদম লাস্টে ছিল স্তন্যপায়ী। স্তন্যপায়ী ইংলিশটা হচ্ছে ম্যামলস। প্রবলেমটা কি? আমরা হচ্ছে বাংলাটা শিখি, ইংলিশটা শিখি না। যে ইংলিশটাই কাজে লাগে, আসলে বাংলাটা কাজেই লাগে না। বুঝতে পারছেন? যেমন উভচর, উভচরের ইংলিশ কি? আমরা সবাই জানি উভচর কি, যে হচ্ছে ডাঙায় থাকে, হচ্ছে আর হচ্ছে কি জানি পানিতেও থাকে। উভচরের ইংলিশ হচ্ছে অ্যামফিবিয়া। আর যে হচ্ছে বুকে ভর করে চলে তাকে কি বলে? দেখেন কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে বুকে ভর করে চলে, সাপ, টিকটিকি, ওদের কি বলে? ওদের বলে রেপটিলিয়া। এগুলো তো শিখতে হবে। বুঝতে পারছেন? সো ম্যামলস মানে কি? স্তন্যপায়ী, যারা ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়ে বড় হয়, ওদেরকে হচ্ছে স্তন্যপায়ী বলে। এখন একটা সামুদ্রিক প্রাণীর নাম বললেন যেটা হচ্ছে স্তন্যপায়ী। সব
সিলস না, একটা ওয়াইল্ড অ্যানিমাল বলেন, বন্য প্রাণী যেটা হচ্ছে স্তন্যপায়ী। বুঝতে পারছেন ম্যামলস কি? MAMMALS, ম্যামলস, MAMMALS, ম্যামলস। লিসা ব্যালেন্সের কাহিনী শেষ। হ্যাঁ, এরপর দেখেন সেন্সাস অফ ম্যারিন লাইফ। সেন্সাস অফ ম্যারিন লাইফ বা ম্যারিন লাইফ নিয়ে কিছু বলবে, হুবহু এটাও বলতে পারে বা ম্যারিন লাইফটা বলবে। এটা বলে মানে হচ্ছে উপরের কাহিনী শেষ, নিচেরটা চলে আসছে। ফাউন্ড নিউ ওশেন স্পিসিস লিভিং, তারা হচ্ছে নিউ ওশেন স্পিসিস পাইছে। স্পিসিস মানে প্রজাতি, সামুদ্রিক প্রজাতি পাইছে যারা হচ্ছে বসবাস করে কোথায়? আন্ডার দ্য গ্যাপ, কিছু একটার নিচে। বুঝতে পারছেন? কিসের নিচে প্লে করতেছি শুনেন। অনেক কথা বলবে কিন্তু আপনার জাস্ট মেন কাহিনী হচ্ছে সেন্সাস অফ ম্যারিন লাইফে কানেক্টেড নিয়ে কিছু শোনা, আর হচ্ছে নিউ স্পিসিসতে তারা কোথায় পাইছে? আন্ডার দ্য গ্যাপ। Was that these hotspots were all located at boundaries between ocean currents. And this seems to be the sort of place that has lots of the plankton that some of these species feed on. So now people who want to protect the species that are endangered need to get as much information as possible. For example, there's an international project called the Census of Marine Life. They've been surveying oceans all over the world, including the Arctic. One thing they found there, which stunned other researchers, was that there were large numbers of species which live below the ice, sometimes under a layer up to 20 meters thick. বলে দিছে বেরো দিয়ে, মানে হচ্ছে আইসের নিচে তারা হচ্ছে নিউ স্পিসিস পাইছে। হোয়াটএভার। এরপর দেখেন, এরপর নেক্সট পেজ। বুঝতেছেন কিছু? স্যার এটা আবার একটু বলেন। আবার এটা আমি বলবো না প্লে করবো? আমি বলবো? ও আচ্ছা, দেখেন সেন্সাস অফ ম্যারিন লাইফ বলে তারা বলছে যে তারা কিছু নতুন নতুন প্রজাতি পাইছে। প্রজাতিটা পাইছে কোথায়? আন্ডার দ্য গ্যাপ। ওখানে লিসেনিং বলছে আন্ডার দ্য আইস, আন্ডার দ্য বেলো বলছে ওখানে, বেলো দ্য আইস, আইসের নিচে পাইছে। আইস মানে আচ্ছা, কেউ কি বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে কখনো বরফ পড়ছিল? শিল আর ফিল তো ব্রিটিশ সময় পড়ে, শীতে কখনো বরফ পড়ছিল? আপনি বাইরে যান, সিদ্ধ হয়ে যাবেন, এই দেশে বরফ পড়বে? কোথাও পড়ে নাই। সর্বোচ্চ দেখেন বরফ কখন পড়ে, এটাও যারা সায়েন্স স্টুডেন্ট তাদের পারার কথা, যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে নিচে নামে থাকে তখন বরফ পড়ে। বাংলাদেশের সর্বনিম্ন ছিল 2 ডিগ্রি সেলসিয়াস, তাও সিলেটে, যতটুকু আমার মনে আছে। বুঝতে পারছেন? এত বছরের ইতিহাসে বাংলাদেশে বরফ পড়বে? দেখেন বরফ পড়লে বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা কমে যাবে, আপনি চিন্তা করতে পারতেছেন? ইউরোপ কান্ট্রি হয়ে যাবে। এবার দেখেন নেক্সট পেজ। আচ্ছা, হোয়াটএভার। গ্লোবাল ম্যারিন স্পিসিস অ্যাসেসমেন্ট, এইটার সাথে কানেক্টেড কিছু বলবে। হ্যাঁ, 2-3 বার বা পুরোটা বলতে পারি। দেখেন মেন কাহিনী কি, দেখেন এখানে একটা জিনিস বলা আছে যেটা বলবে, বলেন তো কি? নিচে এটার নিচে দেখেন প্রথমটা কি? প্রথমটা হচ্ছে পপুলেশন সাইজ। এটা কেন বলবে? আমি বলছিলাম যে এখানে দুইটা ওয়ার্ড যদি এভাবে ডাক দিয়ে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে এটা বলবে। এরপর কোনটা বলবে? আবারও 2টা ওয়ার্ড, এটা বলবে। এরপর হচ্ছে রেট অফ গ্যাপ। বুঝতে পারছেন? রেট অফ কিছু একটা রেট বলবে, সেটা নিয়ে কাহিনী। জাস্ট হচ্ছে পপুলেশন সাইজ শুনবেন, এরপর জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। প্রথমে তো গ্লোবাল ম্যারিন স্পিসিস অ্যাসেসমেন্ট, এটা নিয়ে কানেক্টেড কিছু বলবে, এরপর পপুলেশন সাইজ, এরপর জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, এরপর হচ্ছে কিছু একটা রেট নিয়ে আলোচনা করবে। বুঝতে পারছেন? প্লে করতে শুনুন। Some of these species had never been seen before. They've even found species of octopus living in these conditions. And other scientists working on the same project but researching very different habitats on the ocean floor have found large numbers of species congregating around volcanoes, attracted to them by the warmth and nutrients there. However, দেখেন আমি সেকশন 4 একটা কাহিনী বলছিলাম একদম প্রথম ব্যাচে, এরপর হচ্ছে আমি আর বলি নাই, মাথা থাকে না। আপনি বুঝবেন কিভাবে যে এইটা এই পেজ থেকে এই পেজে চলে গেছে? একটা দেখবেন হচ্ছে 4 থেকে 5 সেকেন্ড একটা পজ থাকবে, মানে হচ্ছে এই পাশটা শেষ, এখন আপনি এই পাশে যান, আপনাকে বলে দিছে
যারা হচ্ছে বুঝবে তারা কিন্তু এখন এখানে ফোকাস করবে, যারা হচ্ছে 36 এর অ্যান্সার পাবে না। বুঝতে পারছেন? আপনাকে বলেই দিবে যে 36 পর্যন্ত শেষ, এখন হচ্ছে ওই পেজ থেকে, মানে একটা 5 বা 4 সেকেন্ডের গ্যাপ যাবে, মানে হচ্ছে এই 5টা শেষ, তখন আপনারা বুঝতে হবে। বুঝতে পারছেন? এখন দেখেন গ্লোবাল ভেরিফিকেশন। However, biologists still don't know how serious the threat to their survival is for each individual species. So, a body called the Global Marine Species Assessment is now creating a list of endangered species on land, so they consider things like the size of the population, how many members of one species there are in a particular place, and then they look at their distribution in geographical terms. Although this is quite difficult when you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. So far, কিসের রেট? ডিক্লাইন রেট। ফিশটা কত পরিমাণে কমতেছে, বুঝতে পারছেন? অ্যান্সারটা হবে ডিক্লাইন। আমরা প্লে করতেছি, শুনেন। when you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. বুঝতে পারছেন? কিছু কিছু বুঝতে কষ্ট হবে, ওইটা বাসায় যে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ডিক্লাইন মানে কি? কমানো। বুঝতে পারছেন? DECLINE। দেখেন এখানে, এরপর নেক্সট সেন্টেন্সের কিওয়ার্ডটা কি? একদম একটা ইজি কিওয়ার্ড দেওয়া আছে, 20,000। এইম টু অ্যাসেস, তাদের এইমটা হচ্ছে 2000 স্পিসিসকে তারা অ্যাসেস করবে অ্যান্ড মেক এ ডিস্ট্রিবিউশন গ্যাপ ফর ইচ ওয়ান, এবং তাদের জন্য একটা কিছু একটা দিবে। প্রতিটা ডিস্ট্রিবিউশন করার পরে প্রতিটা গ্রুপের জন্য কিছু একটা দিবে। ক্লিয়ার? 20,000 স্পিসিসকে তারা আলাদা করবে, আলাদা করার পরে প্রতিটা গ্রুপকে কিছু একটা দিবে। ক্লিয়ার? প্লে করতেছি, শুনেন। So far, only 1,500 species have been assessed, but they want to increase this figure to 20,000. For each one they assess, they use the data they collect on that species to produce a map showing its distribution. কি প্রডিউস করবে? ম্যাপ প্রডিউস করবে। বুঝতে পারছেন? ডিস্ট্রিবিউশনের জন্য 20,000, 20,000টা শুনতে পারছিলেন? দেখছেন? কিওয়ার্ড নিয়ে ধরে ধরে আগালে পারবেন, এছাড়া পারবেন না। ওকে, সো নেক্সট। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন তো দেওয়াই ছিল। হোয়াটএভার। এখন দেখেন, রিকমেন্ডেশন টু রিটেন ওশেন বায়োডাইভার্সিটি। এখানে কিছু বলবে ওশেন বায়োডাইভার্সিটি বা রিটেন মানে হচ্ছে ধরে রাখা আর কি। এগুলো নিয়ে কিছু বলবে। ওশেন বায়োডাইভার্সিটি বলার চান্স বেশি, মানে হচ্ছে এটা চলে আসছে। ইনক্রিজ দ্য নাম্বার অফ ওশেন রিজার্ভস। ওশেন রিজার্ভসটা হচ্ছে বাড়বে বা বাড়াইতে হবে। ওশেন রিজার্ভটা এখানে কিওয়ার্ড। ওশেন বায়োডাইভার্সিটি বলবে, ওশেন রিজার্ভ বলবে। এরপর মেইন কন্ডিশন 39 নিয়ে এস্টাবলিশ গ্যাপ করিডোরস। কিছু একটা করিডোর এস্টাবলিশ করতে হবে। দেখেন, ইজি মানে কি? এখানে এক্সাম্পল বুঝেছে কাদের জন্য? টার্টেলস। টার্টেলটা কি? কচ্ছপ। কিছু একটা করিডোর এস্টাবলিশ করতে হবে কাদের জন্য? এখন কোন ধরনের করিডোর করতে হবে, এটা হচ্ছে কাহিনী। বুঝতে পারছেন? কিছু একটা করিডোর করতে হবে। প্লে করতে শুনেন। Ultimately, they will be able to use these to figure out not only where most species are located, but also where they are most threatened. So, finally, what can be done to retain the diversity of species in the world's oceans? Firstly, we need to set up more reserves in our oceans, places where marine species are protected. We have some, but not enough. In addition, to preserve species such as leatherback turtles, which live out in the high seas but have their nesting sites on the American coast, we need to create corridors for migration. So, কি করিডোর করবে? মাইগ্রেশন করিডোর। দেখেন, এখানে প্যারাফ্রেজ করে বলছে করিডোর ফর মাইগ্রেশন। আমি কিন্তু বলছিলাম মাইগ্রেশন অফ করিডোর বা করিডোর ফর মাইগ্রেশন দুটাই সেম। প্যারাফ্রেজ করা একটা ইজি সিস্টেম হচ্ছে দুইটা ওয়ার্ডকে, প্রথম ওয়ার্ডটাকে পরে দিয়ে মাঝখানে একটা অফ দিয়ে দেওয়া। অ্যান্সারটা কি? মাইগ্রেশন। মাইগ্রেশন করিডোর। মাইগ্রেশনটা কি? হ্যাঁ, ওই যে পড়ি যায় কিছু কিছু প্রাণী আছে, যেমন হচ্ছে অনেক বার্ড আছে মাইগ্রেটেড বার্ড, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যারা গেছেন প্রচুর দেখা যায়। এক সময় হচ্ছে অনেক মাইগ্রেটেড বার্ড সেখানে আসে, এবার হচ্ছে তারা চলে যায়। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট এভার, এটা কানেক্টেড না? অতিথি পাখি। এরপর দেখেন, রিডিউস ফিশিং কোটাস। ফিশিং কোটাস নিয়ে কিছু বলবে। ফিশিং কোটাটা কমাইতে হবে। ক্যাচ ফিশ ফর দ্য পারপোজ অফ গ্যাপ। ফিশটা ধরবেন কোন উদ্দেশ্যে? উদ্দেশ্যটা হচ্ছে অ্যান্সার। পারপোজ মানে হচ্ছে উদ্দেশ্য। প্লে করতেছি, শুনেন। ফিশিং কোটা নিয়ে বলবে
এবং হচ্ছে ফিশটা যে আপনি ধরবেন কোন পারপাসে, উদ্দেশ্যটা কি? Safely. As well as this, action needs to be taken to lower the levels of fishing quotas to prevent overfishing of endangered species. And finally, there's the problem of bycatch. This refers to the catching of unwanted fish by fishing boats. They're returned to the sea, but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, this problem could be overcome. Okay, so does anyone have any questions about... অনেক বড় একটা কথা বলছে, কয়জন ধরতে পারছেন? আচ্ছা হোয়াটএভার, দেখেন অ্যান্সারটা হচ্ছে কনজাম্পশন। কনজাম্পশনটা কেন? কাহিনী হচ্ছে প্রথমে বলছে ফিশিং কোটাটা কমাইতে হবে। ফিশিং কোটা মানে হচ্ছে ফিশিংয়ের কিছু নিয়ম করতে হবে। জেলেরা কি করে, মাছ ধরে, হ্যাঁ, মাছ ধরার পরে যে মাছগুলো তাদের লাগবে না তারা সেগুলো পানিতে দিয়ে দেয়, বা যে মাছগুলোর হচ্ছে এখনো কি বলতে গেলে যে মাছগুলো প্রেগনেন্ট সেগুলো হচ্ছে পানিতে দিয়ে দিবে, কিন্তু দে আর অফেন্ডেড, তারা হচ্ছে প্রায় সময় মারা যায়। তো ফিশটা তারা ধরবে শুধুমাত্র কনজাম্পশনের জন্য, ভক্ষণের জন্য, এছাড়া তারা ধরতে পারবে না। বুঝতে পারছেন? আবার প্লে করতেছি, শুনে। To the catching of unwanted fish by fishing boats, they're returned to the sea, but they're often dead or dying. দেখছেন, দে রিটার্ন টু দ্য সি, তারা হচ্ছে প্রায়টা সমুদ্রে দিয়ে দেয়, বাট দে আর অফেন ডেড, তারা প্রায় মারা যায়। দেখছেন, এই দে আর রিটার্ন টু দ্য সি, সেটা সিতে রিটার্ন করে দেয়, বাট দে আর অফেন ডেড, প্রায় মারা যায়, সমুদ্রে দেওয়ার পরে মারা যায়। If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, this problem could be overcome. শুধু কনজাম্পশনের জন্য যদি ফিশ কট করা হয় এই প্রবলেমটা আর হবে না। বুঝতে পারছেন? অ্যান্সার হচ্ছে কনজাম্পশন। থার্ড বেঞ্চ, আপনি কনজাম্পশনের স্পেলিং বলেন তো। আপনার পিছনের জন্য রাখবেন, আপনি বলেন তো কনজাম্পশনের স্পেলিং। আপনাকে আমি জিজ্ঞাসা করি না, আপনি বলেন তো কনজাম্পশনের স্পেলিং। আপনি ওয়ার্ড শুনেও কি কোনো যদি স্পেলিং না পারেন, দেখেন আপনি ওয়ার্ডটা পারফেক্টলি শুনছেন কিন্তু স্পেলিং পারেন না, প্রবলেম। হ্যাঁ দাঁড়ান, আপনি বলেন। SUM এরপর মানে আপনি বলেন, আপনি তো প্রথমে হাত তুলছিলেন মেবি। এটা কেউ পারবেন না, যা বুঝতেছেন। হ্যাঁ বলেন। মাঝখানে একটা পি হবে, কনজাম এরপর পি, কনজাম্পশন। বুঝতে পারছেন?